এসএসসি 2021 বাংলা প্রথম পত্র ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এই পর্বে আমি লাল সালু উপন্যাসের লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, সারসংক্ষেপ, অনুশীলনী সৃজনশীল প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। লেখক পরিচিতি। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। জীবন সন্ধানী ও সমাজ সচেতন এই সাহিত্য শিল্পী চট্টগ্রাম জেলার ১৬ শহরে ১৯২২ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতৃনিবাস ছিল নোয়াখালীতে। তার পিতা সৈয়দ আহমদুল্লাহ ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। বাংলার বিভিন্ন অঞ্চলে পিতার কর্মস্থলে ওয়ালিউল্লাহর শৈশব, কৈশোর ও যৌবন অতিবাহিত হয়। ফলে এ অঞ্চলের মানুষের জীবনকে নানাভাবে দেখতে সুযোগ ঘটে তার, যা তার উপন্যাস ও নাটকের চরিত্র চিত্রণে প্রভূত সাহায্য করে। অল্প বয়সে মাতৃহীন হওয়া সৈয়দ ওয়ালিউল্লাহ ১৯৪১ খ্রিস্টাব্দে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ এবং ১৯৪৩ খ্রিস্টাব্দে আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে এমএ পড়ার জন্য ভর্তি হন। কিন্তু ডিগ্রি নেয়ার আগেই ১৯৪৫ খ্রিস্টাব্দে তার পিতার মৃত্যু হলে তিনি বিখ্যাত ইংরেজি দৈনিক ডি স্টেটসম্যান এর সাব এডিটর নিযুক্ত হন এবং সাংবাদিকতার সূত্রে কলকাতার সাহিত্যিক মহলে পরিচিত হয়ে ওঠেন। তখন থেকে বিভিন্ন পত্রপত্রিকায় তার রচনা প্রকাশিত হতে থাকে। ১৯৪৭ খ্রিস্টাব্দে পাকিস্তান হওয়ার পর তিনি ঢাকায় এসে ঢাকা বেতার কেন্দ্রে সহকারী বার্তা সম্পাদক হিসেবে যোগদান করেন এবং ১৯৫০ খ্রিস্টাব্দে করাচি বেতার কেন্দ্রের বার্তা সম্পাদক নিযুক্ত হন। এরপর তিনি কূটনৈতিক দায়িত্বে নয়াদিল্লি, ঢাকা, সিডনি, করাচি, জাকার্তা, বন, লন্ডন এবং প্যারিসে নানা পদে নিযুক্ত ছিলেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিসে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য তিনি পাকিস্তান সরকারের চাকরি থেকে অব্যাহতি নেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাপকভাবে সক্রিয় হন। বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্বেই ১৯৭১ খ্রিস্টাব্দের ১০ই অক্টোবর তিনি প্যারিসে পরলোক গমন করেন। উপন্যাস কি? উপন্যাস আধুনিক কালের সাহিত্যের একটি বিশিষ্ট শিল্পরূপ। উপন্যাসের আক্ষরিক অর্থ হল উপযুক্ত বা বিশেষ রূপে স্থাপন, অর্থাৎ উপন্যাস হচ্ছে কাহিনী রূপ একটি উপাদানকে বিবৃত করার বিশেষ কৌশল, পদ্ধতি বা রীতি। উপন্যাস শব্দের ইংরেজি প্রতিশব্দ নোভেল এর আবিধানিক অর্থ হল এ ফিকশিয়াস প্রোজ ন্যারেটিভ অর টেল প্রেজেন্টিং পিকচার অফ রিয়েল লাইফ অফ দ্য ম্যান অ্যান্ড উম্যান পোর্ট্রেট, অর্থাৎ উপন্যাস হচ্ছে গদ্যে লিখিত এমন এক বিবরণ বা কাহিনী যার ভেতর দিয়ে মানবীর জীবনযাপনের বাস্তবতা প্রতিফলিত হয়ে থাকে। বিখ্যাত উপন্যাস বিশ্লেষকগণ একটি সার্থক উপন্যাসের বিভিন্ন উপাদানের কথা বলেছেন। সেগুলো হলো: ১. প্লট বা আখ্যান, ২. চরিত্র, ৩. সংলাপ, ৪. পরিবেশ বর্ণনা, ৫. লিখন শৈলী বা স্টাইল, ৬. লেখকের সামগ্রিক জীবন দর্শন। উপন্যাস বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন সামাজিক উপন্যাস, যে উপন্যাস সামাজিক বিষয়, রীতিনীতি, ব্যক্তি মানুষের দ্বন্দ্ব, আশা আকাঙ্ক্ষার প্রাধান্য থাকে তাকে সামাজিক উপন্যাস বলে, যেমন বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল, রবীন্দ্রনাথের চোখের বালি, শরৎচন্দ্রের গৃহদাহ ইত্যাদি। ঐতিহাসিক উপন্যাস, জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ কোনো ঐতিহাসিক ঘটনা বা চরিত্রের আশ্রয়ে যখন কোনো উপন্যাস রচিত হয় তখন তাকে ঐতিহাসিক উপন্যাস বলে, যেমন বঙ্কিমচন্দ্রের রাজসিংহ, রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ধর্মপাল, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু ইত্যাদি। মনস্তাত্ত্বিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাসের প্রধান আশ্রয় পাত্র-পাত্রীর মনোজগতের ঘাত সংঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়া। এ ধরনের উপন্যাসের উদাহরণ হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা ও কাদো নদী কাদো, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, চতুরঙ্গ প্রভৃতি। রাজনৈতিক উপন্যাস, সমাজ বিকাশের অন্যতম চালিকা শক্তি যে রাজনীতি, সেই রাজনৈতিক ঘটনাবলী, রাজনৈতিক মতাদর্শ এবং রাজনীতি সংশ্লিষ্ট চরিত্রের কর্মকাণ্ড যে উপন্যাসে প্রাধান্য লাভ করে তাকে রাজনৈতিক উপন্যাস বলে। এ ধরনের উপন্যাসের দৃষ্টান্ত স্বরূপ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা, শরৎচন্দ্রের পথের দাবি, শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই, আহমেদ ছফার ওঙ্কার, জহির রায়হানের আরেক ফাল্গুন প্রভৃতি। আঞ্চলিক উপন্যাস, অঞ্চল বিশেষের মানুষ এবং তাদের যাপিত জীবন ও স্থানিক রং ও স্থানিক পরিবেশ বিধৌত জীবনচরণ নিয়ে
যে উপন্যাস লেখা হয় তাকে আঞ্চলিক উপন্যাস বলা হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাঁকের উপকথা, অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম, শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা প্রভৃতি এ ধরনের উপন্যাস। রহস্য উপন্যাস। রহস্য উপন্যাসে ঔপন্যাসিকের প্রধান লক্ষ্য রহস্যময়তা সৃষ্টি এবং উপন্যাসের উপান্ত পর্যন্ত তা ধরে রাখা। এ জাতীয় উপন্যাসের উদাহরণ হচ্ছে ফেলুদা সিরিজ, কিরিটি অমনিবাস, মাসুদ রানা সিরিজ, কুয়াশা সিরিজ প্রভৃতি। আত্মজৈবনিক উপন্যাস। ঔপন্যাসিক তার ব্যক্তিগত জীবনের নানা ঘাত প্রতিঘাতকে যখন আন্তরিক শিল্পকুশলতায় উপন্যাসে রূপদান করেন তখন তাকে আত্মজৈবনিক উপন্যাস বলা হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, অপরাজিত এ ধরনের উপন্যাসের দৃষ্টান্ত। রূপক উপন্যাস। সাহিত্যের রূপকাশ্রয় কোনো ব্যতিক্রমধর্মী ঘটনা নয়, তবে কখনো কখনো ঔপন্যাসিক তার রচনায় উপস্থাপিত কাহিনী কাঠামোর অন্তরালে কোনো বিশেষ ব্যতিক্রমধর্মী রূপকাশ্রয়ী বক্তব্যের সাহায্যে উপন্যাস শিল্প প্রদান করেন। এ ধরনের উপন্যাসকে রূপক উপন্যাস বলা হয়। এ ধরনের উপন্যাসের উদাহরণ হচ্ছে কৃত্তিদাসের হাসি, সমাগম, রাজা উপাখ্যান প্রভৃতি। লালসাল উপন্যাসের প্রকাশ কথা। লালসাল উপন্যাসটি সর্বপ্রথম প্রকাশিত হয় 1948 খ্রিস্টাব্দে। ঢাকার কমরেড পাবলিশার্স এটি প্রকাশ করে। প্রকাশক মোহাম্মদ আতাউল্লাহ। 1960 খ্রিস্টাব্দে ঢাকার কথাবিতান প্রকাশনা প্রতিষ্ঠান থেকে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এরপর 1960 খ্রিস্টাব্দের মধ্যেই উপন্যাসটির ষষ্ঠ সংস্করণ প্রকাশিত হয়। 1981 খ্রিস্টাব্দের মধ্যেই উপন্যাসটির দশম সংস্করণ প্রকাশিত হয়। নওরোজ কিতাবিস্তান লালসাল উপন্যাসের দশম মুদ্রণ প্রকাশ করে। 1960 খ্রিস্টাব্দে লালসাল উপন্যাসের উর্দু অনুবাদ করাচি থেকে প্রকাশিত হয় লাল সালু নামে। অনুবাদক ছিলেন কলিমুল্লাহ। 1961 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় লালসালুর ফরাসি অনুবাদ লা আরব্রে স্যান্স রেসিন্স নামে প্রকাশিত গ্রন্থটি অনুবাদ করেন সৈয়দ ওয়ালিউল্লাহর সহধর্মিণী অ্যান-মারি থিবো। প্যারিস থেকে এই অনুবাদটি প্রকাশ করে এডিশনস ডু সিউলি প্রকাশনী। 1963 খ্রিস্টাব্দে এই অনুবাদটির পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হয়। 1967 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় লালসালু উপন্যাসের ইংরেজি অনুবাদ ট্রি উইদাউট রুটস নামে। লন্ডনের সাত্তো অ্যান্ড উইন্ডাস লিমিটেড এটি প্রকাশ করেন। ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেন। পাঠ পরিচিতি। লালসালু উপন্যাসটি মূলত একটি কবরকে নিয়ে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই কবরটিকে পরিচয় করানো হয় মোদাচ্ছের পীরের কবর নামে। মোদাচ্ছের কথাটির অর্থ হচ্ছে নাম না জানা। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। শীর্ণদেহের এই মানুষটি মানুষের ধর্মবিশ্বাস, ঐশী শক্তির প্রতি ভক্তি ও আনুগত্য, ভয় ও শ্রদ্ধা, ইচ্ছা বাসনা সবই নিয়ন্ত্রণ করতে চায়। মজিদ একটি প্রতীকী চরিত্র। কুসংস্কার, শঠতা, প্রতারণা এবং অন্ধবিশ্বাসের প্রতীক সে। প্রচলিত বিশ্বাসের কাঠামো ও প্রথাবদ্ধ জীবনধারাকে সে টিকিয়ে রাখতে চায়। ওই জীবনধারার সে প্রভু হতে চায়, চায় অপ্রতিহত ক্ষমতার অধিকারী হতে। এজন্য সে যে কোনো কাজ করতে প্রস্তুত, তা যতই নীতিহীন বা অমানবিক হোক। প্রতিষ্ঠাকামী মজিদ স্বার্থপরতা, প্রতিপত্তি আর শোষণের প্রতিপু। মজিদ একটি নিঃসঙ্গ চরিত্র। উপন্যাসে খালেক ব্যাপারী লালসালু উপন্যাসের অন্যতম প্রতিনিধিত্বশীল চরিত্র। ভূস্বামী ও তথাকথিত ধর্মীয় মোল্লা পুরোহিতদের মধ্যে স্ব প্রয়োজনে অনিবার্যভাবে গড়ে ওঠে নিবিড় সখ্য। কারণ দু দলের ভূমিকায় যে শোষকের, এখানে উপন্যাসটিতে মজিদ এবং খালেক ব্যাপারীর ভূমিকা দুজনেরই শোষকের। তাদের একজনের রয়েছে মাজার, আরেকজনের রয়েছে জমিজতের প্রতিপত্তি। মজিদের প্রথম স্ত্রী আমেনা। মজিদের প্রথম স্ত্রী রহিমা। রহিমা মজিদের চেয়ে সম্পূর্ণ বিপরীতমুখী লোক। সমগ্র মোহাম্মদনগরের বিশ্বাসী মানুষের সে এক যোগ্য প্রতিনিধি। উপন্যাসের সারসংক্ষেপ। লালসালু উপন্যাসটি মূলত এক ভণ্ড মাজার ব্যবসায়ীকে কেন্দ্র করে। একদিন মোহাম্মদনগর গ্রামে মজিদ নামে এক আগন্তুকের আগমন ঘটে। সে গ্রামের মানুষকে নানা বিষয়ে বিভ্রান্ত করতে থাকে।
সংস্কারের নামে মানুষকে একের পর এক মিথ্যে বলতে থাকে। সে গ্রামের একটি অজ্ঞাত কবরকে মাজার বলে চিহ্নিত করে। গ্রামের অশিক্ষিত জনগণ কিছু বুঝতে না পেরে মসজিদের এইসব ভণ্ডামিকে আধ্যাত্মিক জ্ঞান মনে করে। গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠিত করতে চাইলে মসজিদ তাতে বাধা দেয়। অন্য কোনো পীর এলে মসজিদ তাদের তাড়িয়ে দেয়। এভাবে মসজিদ তার অবস্থান শক্ত করতে থাকে, কিন্তু স্রষ্টা তার কর্মের ফল ঠিকই দেন। তার প্রথম স্ত্রীর কোনো সন্তানাদি হয় না। দ্বিতীয় স্ত্রী তার অবাধ্য হয়। ধীরে ধীরে তার সাজানো পরিকল্পনা নষ্ট হয়ে যেতে থাকে। ঝড়ে নষ্ট হয়ে যায় সবকিছু। এভাবেই পতন ঘটে মসজিদের। গুরুত্বপূর্ণ শব্দার্থ। হা শূন্য অর্থ অভাবগ্রস্ত বা দারিদ্র। ফাঁসির শামিল অর্থ মৃত্যুর অনুরূপ। ঝিম ধরা অর্থ অবসন্ন বা স্থির। হেফজ অর্থ মুখস্থ বা কণ্ঠস্থ। নিরাক পড়া অর্থ বাতাসহীন নিস্তব্ধ গুমট আবহাওয়া। জাহেল অর্থ অজ্ঞ বা মূর্খ বা নির্বোধ। কোস অর্থ মাছ ধরার জন্য নিক্ষেপণযোগ্য অস্ত্র, বর্ষা বিশেষ। বেএলেম অর্থ বিদ্যাহীন, লেখাপড়া জানে না এমন লোক। আনপড়া অর্থ যাদের পড়াশোনা জ্ঞান নেই এমন। বেসাইন অর্থ অস্থির বা উতলা। চিকনাই অর্থ উজ্জ্বল বা লাবণ্যময় চেহারা। বেওয়া অর্থ বিধবা। রা নেই অর্থ কথা নেই বা আওয়াজ নেই। বেগানা অর্থ অনাত্মীয়। রুঠা জমি অর্থ অনুর্বর ভূমি বা নিষ্ফলা জমি। মক্তব মুসলমান বালক বালিকাদের ধর্মীয় শিক্ষার প্রাথমিক বিদ্যালয় বা শিক্ষালয়। মারুফ অর্থ মহান পুরুষ বা মহাপুরুষ। ধামরা অর্থ বয়স্ক। রুহ অর্থ আত্মা বা অন্তরাত্মা। মহাতমৃষা অর্থ গভীর অন্ধকার বা ঘোর অমানিসা। রহমত অর্থ করুণা বা দয়া বা কৃপা অনুগ্রহ। মউত অর্থ মৃত্যু বা মরণ। ঠ্যাঙা অর্থ লম্বা পাতলা শরীর। রদ্দি অর্থ পচা বা বাসি। নাফরমানি অর্থ অবাধ্য। তোয়াক্কল অর্থ বিশ্বাস বা আস্থা। এলেমদার অর্থ জ্ঞানী বা বিদ্বান। বর্তন অর্থ বড় থালা। রগরে অর্থ ডোলে বা ঘষে। বালা অর্থ বিপদ। দুলার বাপ অর্থ শ্বশুর বা বরের বাবা। বাজা মেয়ে অর্থ বন্ধা মেয়ে। বর্গা অর্থ ছাদের ভর ধরে রাখার কাঠ বা লোহা। হুরকা অর্থ দরজার খিল। নেকবন্ধ অর্থ পুণ্যবান। লোটা অর্থ ঘটি বা পাত্র বিশেষ। বালা অর্থ আপদ বিপদ। বয়েত অর্থ কবিতাংশ। তকলিফ অর্থ কষ্ট। জয়ীব অর্থ অতি বৃদ্ধ। রেস্তায় অর্থ সম্পর্কে বা আত্মীয়তায়। সটকাইছে অর্থ পালিয়ে গেছে। তাসির অর্থ প্রভাব। বহুনির্বাচনী প্রশ্ন। প্রশ্ন ১, মসজিদের মহব্বতনগরে গ্রামের প্রবেশটা কেমন ছিল? ক অবধারিত, খ নাটকীয়, গ কাব্যিক, ঘ স্বাভাবিক। উত্তর খ নাটকীয়। প্রশ্ন ২, মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? ক বিশ্বাস, খ আনুগত্য, গ ভীতি, ঘ অনুরাগ। উত্তর ক বিশ্বাস। নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। কাজীপাড়া গ্রামের কামরুল কর্মসূত্রে ঢাকায় থাকেন। তিনি চিন্তা করলেন আধুনিক শিক্ষা ব্যতীত মুসলমানের পরিত্রাণ নেই। এ তাড়না থেকে তিনি গ্রামে একটি সাধারণ শিক্ষার স্কুল প্রতিষ্ঠা করার উদ্যোগ নিলেন। গ্রামের সবাই কামরুলের মতিগতি সম্পর্কে দ্বিধাদ্বন্দ্বিত হলেও তার দৃঢ়তার প্রতি আস্থাশীল ছিল। একই সময়ে গ্রামের মসজিদের ইমাম আব্দুর রহমান মসজিদ পাকা করার উদ্যোগ নিলেন। সবাই মসজিদে দান করার জন্য উদগ্রীব হলো। কামরুলের স্কুল করার উদ্যোগ আপাতত চাপা পড়ে গেল।
প্রশ্ন 3, উদ্দীপকে কামরুলের সঙ্গে লাল সালে উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়? ক তাহের, খ খালেক, গ আক্কাস, ঘ ধলা মিয়া। উত্তর গ আক্কাস। প্রশ্ন 4, উক্ত চরিত্রের মধ্যে প্রাধান্য পেয়েছে 1 মনোবল, 2 আশা, 3 ভালোবাসা। নিচের কোনটি সঠিক? ক 1, খ 2, গ 3, ঘ 1 ও 2। উত্তর ঘ 1 ও 2, অর্থাৎ মনোবল ও আশা। সৃজনশীল প্রশ্ন। ওয়াসিকা গ্রামের এক দুরন্ত মেয়ে। বন্ধুদের সঙ্গে ছুটোছুটি করা, অবাধে সাঁতার কাটা তার আনন্দের কাজ। তার বাবা অভাবের তাড়নায় ওয়াসিকাকে পাশের গ্রামের এক বুড়ো লোকের সাথে বিয়ে দিলেন। লোকটি গ্রামের মাতব্বর। তাকে সবাই একাব্বর মুন্সি বলে ডাকে। মুন্সির কথা গ্রামের সবাই মানলেও চঞ্চল ও স্বাধীন চেতা ওয়াসিকা তার কথা মানে না। প্রশ্ন ক, ধলা মিয়া কেমন ধরনের মানুষ ছিল? উত্তর, ধলা মিয়া বোকা কিসিমের মানুষ ছিল। প্রশ্ন খ, সজোরে নড়তে থাকা পাখাটার পানে তাকিয়ে সে মূর্তিবৎ বসে থাকে বলতে কি বোঝানো হয়েছে? উপন্যাসে যখন আওয়ালপুরে নতুন এক পীর আসে তখন আগ্রহের সাথে মজিদও সেখানে যায় পীরকে দেখতে, এবং সেই পীরকে বড় এক পাখা দিয়ে বাতাস করা হচ্ছিল। মজিদ আশ্চর্য হয়ে সেই দৃশ্যটি তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। এখানে সে কথাই বলা হয়েছে। প্রশ্ন গ, ওয়াসিকা লাল সালে উপন্যাসের জমিলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। লাল সালে উপন্যাসে জমিলা দরিদ্র পরিবারের মেয়ে। তার বাবা মায়ের কথার অনুসারে সে মজিদের মতো একটি বয়স্ক লোককে বিয়ে করতে সম্মত হয়। অনুরূপভাবে উদ্দীপকে ওয়াসিকাও তার বাবা মায়ের কথা অনুযায়ী এক বৃদ্ধ লোকের সাথে বিয়েতে সম্মত হয়। সুতরাং ওয়াসিকা উপন্যাসের জমিলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। প্রশ্ন ঘ, উদ্দীপকের একাব্বর মুন্সি লাল সালে উপন্যাসের মজিদ চরিত্রের সামগ্রিক দিক ধারণ করেনি, মূল্যায়ন করো। উত্তর, উদ্দীপকের একাব্বর মুন্সি কেবলমাত্র এক স্বল্প বয়সী নারীকে বিয়ে করেছে, কিন্তু সে ধর্ম নিয়ে ব্যবসা করেনি বা অন্য কারোর সাথে প্রতারণা করেনি, বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে ঠকায়নি। কিন্তু লাল সালে উপন্যাসে মজিদ চরিত্রটি ধর্ম নিয়ে ব্যবসা করে, সে মানুষকে ঠকায়, মানুষের সাথে প্রতারণা করে। সুতরাং বলা যায় যে উদ্দীপকের একাব্বর মুন্সি লাল সালে উপন্যাসের মজিদ চরিত্রের সামগ্রিক দিক ধারণ করেনি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে।